দেখো আজকে প্রথম অঙ্ক কী রয়েছে প্রথমে আমরা পড়ে নিই। বলা হয়েছে একটি শ্রেণীতে কিছু সংখ্যক বেঞ্চ রয়েছে। যদি প্রতিটি বেঞ্চে 4 জন করে ছাত্র বসে তাহলে 3টি বেঞ্চ ফাঁকা পড়ে থাকছে। আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসে তাহলে 3 জন ছাত্র না বসতে পেরে দাঁড়িয়ে থাকছে। তাহলে শ্রেণীতে ছাত্রের সংখ্যা মোট কত? কি বলেছে জিনিসটাকে আরেকবার বুঝে নাও। ছাত্রের সংখ্যা জানতে চেয়েছে তোমাদের কাছে, কিছু বেঞ্চ আছে সেটা বলে দিয়েছে। যদি প্রতিটি বেঞ্চে 4 জন করে বসে তাহলে 3টে বেঞ্চ ফাঁকা পড়ে থাকছে, মানে এক্সট্রারও 3টে বেঞ্চ থাকছে। আর যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে তাহলে 3 জন ছাত্র বসতে না পেরে দাঁড়িয়ে থাকছে। আমাদেরকে বলতে হবে বা উত্তর বের করতে হবে ছাত্রের সংখ্যা কত। ধরো আমরা প্রথমে যদি একটা জিনিস সাধারণভাবে ধরে নিই যে স্টুডেন্টের সংখ্যা আমি ধরলাম কে, অর্থাৎ টোটাল শ্রেণীকক্ষে কে সংখ্যক স্টুডেন্ট আছে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই। এইবার যদি কে সংখ্যক স্টুডেন্টকে আমার বসতে দেওয়া হয় তাহলে কিছু বেঞ্চ রয়েছে, প্রতিটা বেঞ্চে 4 জন করে আছে, তাহলে বেঞ্চের সংখ্যা কত হবে? যদি প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসে থাকে তাহলে কে সংখ্যক স্টুডেন্টকে বসতে কতটা বেঞ্চ লাগবে? তাহলে বেঞ্চ লাগবে কতগুলো? বেঞ্চ লাগবে কত? টোটাল স্টুডেন্ট বাই প্রত্যেকটা বেঞ্চে যে স্টুডেন্ট বসে সেটা, অর্থাৎ 4 জন। টোটাল স্টুডেন্ট কে সেটা বসিয়েছি, বাই তাকে কী দিয়ে ভাগ করছি? প্রত্যেকটা বেঞ্চে কতজন স্টুডেন্ট বসছে। এটা ভাগ করলে কি কতজন স্টুডেন্ট বেঞ্চে বসে আছে সেটা পেয়ে গেলাম। তার সাথে আরও কি বলেছে এই দিকে প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে আরও তার সাথে বলে দিয়েছে 3টে বেঞ্চ আরও এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে মানে এই যে বেঞ্চের সংখ্যাটা পেলাম এর সাথে আরও এক্সট্রা 3টে বেঞ্চ থাকছে। এইটা হলো টোটাল বেঞ্চ, সবটা মিলে এই যে সবটা মিলে কিন্তু আমাদের টোটাল বেঞ্চ হলো। অর্থাৎ টোটাল স্টুডেন্টকে প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসলে ভাগ দিয়ে দিলাম, যেটা বেরোলো সে কটা বেঞ্চ তো আছেই, তার সাথে আরও এক্সট্রা 3টে বেঞ্চ রয়েছে যাতে স্টুডেন্টরা চাইলে বসতে পারে, কিন্তু সেই শ্রেণীকক্ষে স্টুডেন্ট সাফিসিয়েন্ট বলা ভুল, ততটা স্টুডেন্ট নেই, সেজন্য 3টে বেঞ্চ ফাঁকা রয়েছে। এইটুকু জিনিস তো আমরা পেয়ে গেছি। এবার এইটুকু জিনিস যখন আমরা পেয়ে গেছি তখন নেক্সট কি বলেছে সেটা আমরা দেখতে পারি। কি বলেছে? আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে, 3 জন করে প্রতি বেঞ্চে বসানো হয় তাহলে 3 জন ছাত্র বসতে না পেরে দাঁড়িয়ে থাকে। এবার এটার যদি সমীকরণ আমরা আগের সমীকরণ যেটা করেছিলাম তার থেকে যদি বানানোর চেষ্টা করি, প্রতি বেঞ্চে 3 জন করে বসছে, টোটাল বেঞ্চ কত? এটা হলো টোটাল বেঞ্চ, কিন্তু এটা আমাদের টোটাল বেরিয়েছে, তাই তো? টোটাল বেঞ্চ এটা পেয়ে গেছি। এই টোটাল বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে টোটাল কতজন বসছে দেখো তো। বেঞ্চ রয়েছে আমাদের k/4 + 3, এটা আমাদের টোটাল বেঞ্চ। প্রতিটা বেঞ্চে কতজন করে বসাচ্ছ? 3 জন করে বসাচ্ছ। যদি 3 জন করে বসানো হয় তাহলে 3 জন ছাত্র আরও দাঁড়িয়ে আছে, এক্সট্রা আরও কতজন ছাত্র আছে? 3 জন ছাত্র থাকছে দাঁড়িয়ে, সেটাও তো স্টুডেন্ট রুমের মধ্যে রয়েছে। কি করলাম সমীকরণটাতে কি লিখেছি? টোটাল হলো যে বেঞ্চ, এই যে প্রথমে আমরা সমীকরণে বানিয়েছি টোটাল বেঞ্চ কতগুলো আছে, k/4 + 3, এটা হলো টোটাল বেঞ্চ। প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে আছে সেজন্য 3 দিয়ে গুণ করেছি, আরও এক্সট্রা 3 জন ছাত্র দাঁড়িয়ে আছে সেই জন্য আরও 3 যোগ করে দিয়েছি। এই যে সংখ্যাটা বেরোলো এটা কি? এটা তো স্টুডেন্টের সংখ্যা। তাহলে স্টুডেন্ট সংখ্যায় আমরা প্রথমে কত ধরে নিয়েছিলাম? এই যে কে প্রথমে তো আমরা ধরে নিয়েছিলাম স্টুডেন্ট সংখ্যাই হলো কে, এটার মানেই তো কে। বোঝা গেল না যায়নি? না বুঝলে আরেকবার ভালো করে ভিডিওটা পিছন থেকে দেখো, ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে কে স্টুডেন্ট সংখ্যা ধরে নিয়েছি, কে দিয়েই আমরা বেঞ্চের সংখ্যা বের করে নিলাম। বেঞ্চের সংখ্যা বের করার পর আমরা পরে কি লাইনে কি বলেছি সেই সমীকরণটাকে জাস্ট আমরা এখানে পাতিয়েছি। বেঞ্চের সংখ্যাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে কতজন স্টুডেন্ট বেঞ্চে বসে আছে আমাদের সেটা বেরিয়ে গেছে। তার সাথে আরও 3 জন ছাত্র দাঁড়িয়ে রয়েছে, সেই 3 জন ছাত্রকে দাঁড় করিয়ে দিলাম, মানে যোগ করে দিলাম। তাহলে কি হচ্ছে? টোটাল স্টুডেন্ট বেরোচ্ছে। সেটা কি? সেটা আমরা ধরেছিলাম কে। তাহলে এই সমীকরণটাকে এভাবে লিখতেই পারি। এবার চলো তাহলে সমাধান করা যাক। সমাধান করলে কি হচ্ছে দেখো, প্রথমে এটাকে 3 দিয়ে গুণ আছে, 3 দিয়ে গুণ না, আগে ভিতরের সমীকরণটা করে নাও। ভিতরের সমীকরণ সমাধান করলে নিচে 4, উপরে হচ্ছে k + 3 × 4 = 12, এটা ব্র্যাকেটে আছে, ইন্টু 3 + 3 = k। তাহলে এদিকে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3k + 3 × 3 = 36/4 + 3
সমান সমান কে, এইটুকু লিখতে পারি। এবার এই তিনটাকেও যদি আমরা সমীকরণের মধ্যে নিয়ে নিই, একবারে নিয়ে নাও, অসুবিধা নেই কোথাও। 4 নিচে আছে, এদিকে আছে 3k প্লাস 36 প্লাস 3 4 12 সমান সমান কে লিখতেই পারি। তাহলে এদিকে কত হচ্ছে, 3k প্লাস 36 আর 12 48 সমান সমান 4k। এই পর্যন্ত পেয়ে গেছি আমরা। তাহলে 4k কে যদি আমরা এপাশে নিয়ে আসি বা যে কোনো এক সাইডে নিয়ে আসি, তাহলে কে চলে আসে, শুধু কে মাইনাস হয়ে শুধু কে সমান সমান কত, 48 তো দাঁড়াচ্ছে। আর কে কী ধরেছিলাম আমরা, টোটাল স্টুডেন্ট সংখ্যা। তাহলে স্টুডেন্ট আমরা পেয়ে গেলাম, এখানে কতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আমরা পেয়ে গেছি টোটাল শ্রেণীকক্ষে 48 জন স্টুডেন্ট আছে। জাস্ট দুটো সমীকরণ আমরা বানিয়েছি, আর কিন্তু কিচ্ছু নয়। প্রথম একটা সমীকরণ আর দ্বিতীয় একটা সমীকরণ, এই দুটো সমীকরণ দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেছে। জাস্ট বুঝে সমীকরণটাকে ভালোভাবে পাতিয়ে নিতে হবে, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। চলো নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্কে কি বলেছে দেখে নাও। বলা হয়েছে অরুণ এবং সজল দুই বন্ধু, প্রত্যেকের কাছে কিছু টাকা রয়েছে। যদি অরুণ সজলকে 30 টাকা দেয়, তাহলে অরুণের কাছে যে টাকা থাকবে তার দ্বিগুণ টাকা সজলের কাছে থাকবে। মানে অরুণের কাছে যে টাকা আছে তার থেকে যদি অরুণ সজলকে আরও 30 টাকা দিয়ে দেয়, তাহলে অরুণের কাছে যে টাকা থাকবে সজলের কাছে তার দ্বিগুণ টাকা থাকবে। আবার সেকেন্ড লাইনে বলেছে, কিন্তু যদি সজল অরুণকে 10 টাকা দেয়, সজল অরুণকে যদি 10 টাকা দেয়, তাহলে সজলের কাছে যে টাকা থাকবে অরুণের কাছে তার 3 গুণ টাকা থাকবে। প্রত্যেকের কাছে প্রথমে কত টাকা ছিল। দুজন ব্যক্তিকে আমরা পেয়েছি, একজন হলো অরুণ আর একজন সজল। এই দুজন ব্যক্তিকে আমি পেয়েছি। ধরে নিলাম অরুণের কাছে এ টাকা আছে, ধরতেই পারি। সজলের কাছে এস টাকা আছে, এই পর্যন্ত ধরে নিই আমরা। তাহলে অরুণের কাছে যে টাকাটা আছে, প্রথম সমীকরণে কি বলেছে সেটা দেখে নাও। অরুণের কাছে যে টাকা আছে, সজলকে 30 টাকা দেয়, অরুণ সজলকে 30 টাকা দেয়। অরুণের কাছে কত টাকা আছে ধরেছি, এ টাকা আছে। তাহলে অরুণ যদি সজলকে 30 টাকা দিচ্ছে, সজল কত টাকা পেলো, 30 টাকা পেলো। সজল 30 টাকা পেলো মানে তো অরুণের কাছ থেকে 30 টাকা কমে গেল। এ টাকা ছিল তার থেকে তো মাইনাস 30 টাকা হয়ে গেল, তাই তো? জিনিসটা বুঝতে পারছি, সজলকে দেওয়া মানে শুধু সজলের বাড়লো না, সজলকে দেওয়া মানে কিন্তু অরুণেরও কমে গেল 30 টাকা। এইবার এই যে অরুণের 30 টাকা কমলো আর সজলের 30 টাকা বাড়লো, এইটাকে কি বলেছে, সেই টাকা থাকবে। তাহলে যে টাকা থাকবে তার দ্বিগুণ টাকা সজলের কাছে, মানে সজলের এই টাকাটা হলো অরুণের যা টাকাটা হয়েছে, এই যে টোটাল টাকাটা এখন তার দ্বিগুণ টাকা। কার না, এই যে সজলের। তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি যে অরুণের কাছে বর্তমানে যে টাকা আছে তার 2 গুণ সেটাই সজলের টাকা, এটুকু লিখতেই পারি। তাহলে এটাকে যদি আমরা সমীকরণ হিসাবে দেখি, তাহলে কি হচ্ছে, 2a চলে আসছে, 2a মাইনাস 60 সমান সমান s প্লাস 30, এ পর্যন্ত পেয়ে যাচ্ছি। আবার যদি করে নিই পাশে 2a মাইনাস s সমান সমান 60, ওপাশে প্লাস হয়ে কত হয়ে গেল, 30 আর 60 90, এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা সমীকরণ 1 লিখতেই পারি, 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আবার নেক্সট লাইনে কি বলেছে, সজলের কাছে আর অরুণের কাছে কি ছিল, সেম জিনিস লিখে নিলাম। অরুণের কাছে আছে এ টাকা, সজলের কাছে আছে এস টাকা, এটা তো বলাই আছে, প্রথমে ধরে নিয়েছিলাম আমরা। এখান থেকে কি বলেছে, কিন্তু যদি সজল অরুণকে 10 টাকা দেয়, মানে অরুণ 10 টাকা পাচ্ছে, অরুণের 10 টাকা যোগ হচ্ছে, সজলের থেকে বিয়োগ হচ্ছে, সজলের থেকে পেলো মানে বিয়োগ হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবে যে একজনকে যোগ করে দিলে একজন বিয়োগ করলে না, তাহলে কিন্তু কখনো সমীকরণ মিলবে না। এইটা যদি তখন অরুণের টাকা হয়ে যায় আর যদি এটা সজলের টাকা হয়, তাহলে বলেছে অরুণের কাছে তার 3 গুণ টাকা থাকবে। কার না, সজলের। সজলের যে টাকা আছে তার 3 গুণ করা মানে অরুণের টাকার সমান হবে তখন। এ পর্যন্ত বোঝা গেছে, এটা সমীকরণ দুটো আলাদা, বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা সমীকরণটাকে সরলীকরণ করি, তাহলে কি হচ্ছে, a প্লাস 10 সমান সমান 3s মাইনাস 30। এবার যদি a প্লাস মাইনাস 3s এপাশে নিয়ে আসি, এটা 3s সমান সমান 30 মাইনাস 30 আছে, প্লাস 10 এপাশে গিয়ে আরও মাইনাস 10 হয়ে গিয়ে গেল, তাহলে দুটো যোগ হয়ে কত হচ্ছে, মাইনাস 40। তাহলে আরেকটা, এটা হলো 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম।
এ মাইনাস 3s সমান সমান 40, আর এদিকে পেয়েছিলাম কি 2a মাইনাস s সমান সমান 90, এইটুকু পেয়েছি আমরা। এইবার যদি দুটো সমীকরণকে আমরা এক জায়গায় আনি, একটা কি পেয়েছি 2a, আরেকবার লিখে নিলাম 2a মাইনাস s সমান সমান 90, এই একটা সমীকরণ পেয়েছি। আর একটা সমীকরণ পেয়েছি a মাইনাস 3s সমান সমান মাইনাস 40, এই একটা সমীকরণ পেয়েছি। এই দুটো পেয়েছি। এবার দুটোকে আমাদেরকে কি যে কোনো একটা, অর্থাৎ এ বা এসকে বাদ দিতে হবে। এ বা এসকে কীভাবে বাদ দিতে পারি? যে কোনো একটা হয় একে সমান করতে হবে বা এসকে সমান করতে হবে। দেখো একে যদি এই সমীকরণটাকে টোটাল যে রয়েছে এইটাকে, এই যে সমীকরণটা এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়? তাহলে 2a চলে আসে, আগেরটা তো 2a আছে, আমরা কাটাকাটি করতেই পারবো, 2 দিয়ে আমরা গুণ করে দিই নর্মাল। টোটালটাকে করলে কিন্তু টোটালটাকে করতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে 2a মাইনাস 6s সমান সমান মাইনাস 80, এটা লিখতেই পারি। এই যে এই সমীকরণটার জায়গায় লিখছি, কিন্তু বারবার দেখবে আমরা কোন সমীকরণ, এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে এর জায়গায় আমি এইটা লিখলাম, যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়, কারণ যে কোনো একটা হয়, এ নয় এসকে বাদ দিতে হবে। তাহলে দেখো এবার কাটাকাটি করলে তাহলে আমাদের বিয়োগ করতে হবে কাটতে গেলে। টোটালটার আগে মাইনাস, মাইনাস দিলে কি মাইনাস করলে 2a কেটে যাচ্ছে, কেটে গেল। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে প্লাস 6x থেকে 6s থেকে একটা s চলে গেল, s চলে গেলে কত থাকছে? তাহলে 5s থাকছে। সরি, এটা 5s হবে, একটুখানি ভুল হয়েছে, দাঁড়াও, এটা 5s থাকছে। 5s সমান সমান কত হচ্ছে? আবার এই মাইনাস মাইনাসে কী হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হলে 80 থেকে 40 গেলে কত থাকছে? 80 থেকে, সরি 40 না, 90 আর 80, এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, দুটো হয়ে গেল কত? 170। তাহলে এস এর মান কত আছে? এস সমান সমান পাচ্ছি, 5 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, 15 থাকলে 20 থাকছে, 4 5 20, 34। এস এর মান পেয়ে গেলাম আমরা 34। তাহলে এস যদি আমরা 34 পেয়ে যাই, এসটা কার টাকা? কোথায় আছে? এই যে এস হলো সজলের টাকা, তাই তো? সজলের টাকা আমরা এস পেয়ে গেছি। তাহলে কি বলেছে এবার? তাহলে আমার অরুণের টাকা বের করতে হবে। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও না, ধরো এই যে এই সমীকরণটা রয়েছে এটাই বসিয়ে দাও সজলের জায়গায় 34 টাকা, তাহলে অরুণের টাকা বেরিয়ে আসবে। তাহলে এ মাইনাস 3s মানে এস হলো 34 সমান সমান মাইনাস 40, ওটাতে বসালে সুবিধা হতো যেহেতু সব প্লাস রয়েছে, বসিয়েছি যেমন করেই দেখি না, অসুবিধা কোথায়। তাহলে এ সমান সমান কত হচ্ছে? এ মাইনাস এই 3 34 কত হচ্ছে? 3 4 12, 2 হাতে 1, 3 3 9 আর 1 10, 102 সমান সমান মাইনাস 40, তাই তো? তাহলে এ সমান সমান কত হচ্ছে? 102, এপাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস গেলে হচ্ছে 62। তাহলে অরুণের কাছে কত টাকা ছিল? অরুণের কাছে ছিল, এটা হলো অরুণের টাকা 62 টাকা, আর সজলের কাছে কত টাকা ছিল? সজলের কাছে ছিল 34 টাকা। বোঝা গেছে কি? বোঝা না গেলে কমেন্টে জানাবে, আরও ভালোভাবে আরও সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করো। ভাঙিয়ে ভাঙিয়ে কিন্তু বোঝানো হচ্ছে, পরীক্ষার খাতায় তোমাদের ভেবেও না তাই বলে তোমাদের এত টাইম লাগবে। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। স্টেপ জাম্প করতে হবে। স্টেপ জাম্প মানে কি? এই লাইনটা লিখছে, এই লাইনটার পরে এতগুলো লাইন করার আমার প্রয়োজন নেই, এতগুলো সমীকরণ কেন করবো? একবারে দেখে দেখে আমি অ্যান্সারে চলে আসবো, বা আমার সমীকরণের সমাধান কী হবে সেখানে আমাদের কিন্তু আসতে হবে। তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি আমি। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্কে বলেছে, দেখো পড়তে লাগো কি আছে। নেক্সট অঙ্কে বলা হয়েছে 70 জন লোকের একটি দলে, হোয়াট হ্যাপেন্ড, 70 জন লোকের একটি দলে 37 জন কফি খায় আর 52 জন চা পছন্দ করে। 70 জন লোকের একটা দলে, এইটাকে আমি অঙ্কতেই যাব না, জাস্ট একটা গ্রাফের মধ্যে কমপ্লিট করব। চলো দেখি কি আছে। 70 জন লোকের একটি দলে 37 জন কফি, 52 জন চা পছন্দ করে এবং প্রত্যেকে দুটির মধ্যে অন্ততপক্ষে কোনো একটি পছন্দ করে, মানে দুটোই, চা কফি দুটোই খেতে পারে বা যে কোনো একটা, মানে 70 জনে এমন কোনো লোক নেই যে কিছুই খায় না। এবার কি বলেছে? কতজন লোক চা এবং কফি উভয়ই পছন্দ করে। ধরো এই ধরনের পরীক্ষা জিআইতে অনেক সময় আসে। ধরো এই যে টোটাল একটা জায়গা রয়েছে, টোটাল এর ক্যাপাসিটি কত? 70,
এটুকু দেওয়া আছে। এর মধ্যে একটা পার্সেন্ট আছে এই যে লোক, এরা কফি খায়, এদের সংখ্যা কত? এদের সংখ্যা হলো 37, এরা কফি খায় 37 জন। আবার এই দিকে একটা পার্সেন্টেজ রয়েছে, এই পার্সেন্টেজটা কী করছে? এরা চা খাচ্ছে। চা খাচ্ছে কতজন? চা খাচ্ছে হলো 52 জন, এরা চা খায়। চা কফি এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে আরেকটু গ্রাফ করেছি। এই যে টোটাল রাউন্ড এই হলো 70 জন, 70-এর মধ্যে এই যে অংশটা এরা খাচ্ছে কফি, আর এই যে অংশটা যাচ্ছে বা এই যে অন্য কালার দিয়ে দেখালে এই যে অংশটা এরা কি খাচ্ছে? এরা খাচ্ছে চা। তাহলে এই মিডিলের যে অংশটা এরা তো চা কফি দুটোই খাচ্ছে, তাই তো? এইটুকু তো বোঝা গেছে, মিডিলের যে অংশটা রয়েছে এরা চা কফি দুটো জিনিসই খাচ্ছে। তাহলে যদি আমরা দেখি, বলেছে কতজন লোক চা কফি উভয় পছন্দ করে, এই যে মিডিলের পার্টটা কিচ্ছু করবো না, জাস্ট দুটো জিনিস চা আর কফিকে যোগ করে দাও তো, দেখো তো টোটাল কতজন হয়। তাহলে প্রত্যেকে যদি আলাদা আলাদা করে লোক চা আর কফি খেত, তাহলে চা খায় কতজন? চা খায় 52 জন, কফি খাচ্ছে কতজন? 37 জন। তাহলে টোটাল কতজন লোক হচ্ছে? 9 5 আর 3 8, 89 জন। যদি আলাদা আলাদা লোক চা কফি খেত তাহলে টোটাল কতজন লোক লাগতো? 89 জন। আমাদের আছে কতজন? আছে 70 জন। তাহলে কতজন এক্সট্রা হচ্ছে? 70 জনের জায়গায় আমাদের 89 চলে এসেছে, মানে 19 জন এক্সট্রা হচ্ছে। এই এক্সট্রা লোকটাই তো নিশ্চয়ই তাহলে তারা দুবার খায় বলেই এক্সট্রা লোক। তাহলে এই 19 জন লোক যদি দুবার করে খায় তাহলেই তো এই এক্সট্রাটা হবে। আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে অলরেডি, কথা বলতে বলতে উত্তর হয়ে গেছে। কি করলাম? জাস্ট যতজন চা খায় আর যতজন কফি খায় দুটোকে আমরা যোগ করে দিয়েছি। যোগ করলে কি পেয়ে গেলাম? যোগ করলে এটাই পেলাম যে টোটাল কতজন চা কফি খাচ্ছে। টোটাল যতজন চা কফি খাচ্ছে তার থেকে টোটাল লোককে যখন বাদ দিয়ে দেবো, যে ভ্যালুটা আমাদের বেরোচ্ছে এখানে, এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটাই তো ডবল করে কনজিউম করছে। ডবল করে চা বা কফি খাচ্ছে বলেই, বা চা কফি দুটো খাচ্ছে বলেই তাদের সংখ্যাটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে সেই অ্যামাউন্টের লোকটাই চা কফি উভয় পছন্দ করে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো কী আছে। দেখো এই অঙ্কে কী বলা হয়েছে? অঙ্কে বলেছে একটি কৃষি খামারে 50টি মুরগি, 45টি ছাগল, 18টি উট পশুপালকের সঙ্গে আছে। এই জায়গাটা মিস করবে না, অঙ্কটা প্রথমবার আমিও যখন দেখছিলাম এই জায়গাটা মিস হচ্ছে, পশুপালকের সঙ্গে আছে। যদি মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যা থেকে 224 বেশি হয় তাহলে পশুপালকের সংখ্যা কত? পায়ের সংখ্যা মাথার সংখ্যা থেকে বেশি হচ্ছে, তাহলে বলেছে পশুপালকের সংখ্যা কত। এই জায়গাটা একটা জিনিস দেখে নাও। ফার্স্টে মুরগি বলেছে, মুরগি আছে কতগুলো? 45টা, সরি 50টা মুরগি। ছাগল কটা আছে? ছাগল আছে 45টা। আর উট কটা আছে? উট আছে 8টা। এবার দেখো যে কটা হেড, যতগুলো ছাগল মুরগি উট যাই হোক না কেন, এই টোটাল সংখ্যাটাই তো তাদের মাথা, এটাই তো মাথা, এতে কোনো দ্বিমত নেই, টোটালটাই মাথা। পা কতগুলো আছে তাইলে? পাটা দেখি। মুরগি যদি 50টা মুরগি হয়, 50টা মুরগির পা দুটো করে থাকলে ডবল, মানে 100টা পা আছে। ছাগল যদি 48টা হয়, 4টে করে ছাগলের পা আছে, তাহলে 48কে 4 দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করলে কত হয়? 4টা 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 192টা। 8টা উটের 4টে করে পা, 4টা 32। তাহলে টোটাল এই যে প্রাণীগুলো রয়েছে, প্রাণীগুলোর কটা মাথার কটা পা আছে গুনে নিই। টোটাল মাথা আছে কত? 8 আর 8 16, 6 হাতে 1, 5 আর 4 9, 1 10, 106টা মাথা। এখানে আমরা মাথা দেখছি। আর পা কতগুলো আছে? 2 আর 2 4, 9 আর 3 12, 2 হাতে 1, 324টা পা। প্রাণী যেগুলো রয়েছে তাদের পা আর মাথার সংখ্যা আমরা পেয়ে গেছি। পার সংখ্যা, তাহলে আমাদের ডিফারেন্স বলেছে কত হতে হবে? 224। ডিফারেন্স এখন কত আছে দেখিনি। পা থেকে মাথা বাদ দিয়ে দিই, 106 বাদ দিলে কত হচ্ছে? 8 হাতে 1 1
আর কি থাকছে এদিকে 2, 218 ডিফারেন্স হচ্ছে, কিন্তু আমাদের হতে হবে কত? 224 হতে হবে। আর ডিফারেন্স আছে কত? ডিফারেন্স আছে 218 ডিফারেন্স রয়েছে। এইবার একটা জিনিস তুমি দেখে নাও, এখানে 218 ডিফারেন্স রয়েছে আর আমাদের হতে হবে 224, মানে কতগুলো কম আছে? কম আছে 224 বিয়োগ 218, মানে এদিকে কম হচ্ছে 6, 16টা কম হচ্ছে। যোগগুলো ঠিকঠাক করেছি তো? ওটা দেখে নি তো আর একবার। ছাগল 45 বলেছে, ও এখানেই তো ভুল গেছে, সেই জন্যই ভাবছি কী হলো অঙ্কটা। ছাগল এখানে 45 বলা হয়েছে, 45টা ছাগল, 45টা 8টা, তাহলে 45টা ছাগল হলে পায়ের সংখ্যা কত হবে? পায়ের সংখ্যা হয়ে যাবে 4 5 20, 0 হাতে 2, 4 4 16 আর 2 18, 180। তাহলে এইখানটা একটুখানি মুছে দিই। তাহলে টোটাল মাথার সংখ্যা কত হচ্ছে 45 হলে? 3 5 3 9, 103 টোটাল মাথার সংখ্যা। আর পায়ের সংখ্যা কত হচ্ছে? পায়ের সংখ্যা হচ্ছে 2 8 আর 3, 8 আর 3 11, 1 হাতে 1, আর এদিকে 1 1 2 1 3, 312, তাই তো? 100 4টা 32, 2, হ্যাঁ 312। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? কতগুলো কম আছে দেখো, কতগুলো মাথার ডিফারেন্স কত আছে? 312 থেকে 103 বাদ দিয়ে দাও। 103 বাদ দিলে কত হচ্ছে? এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 0, এখানে 2, 209 আমাদের ডিফারেন্স হচ্ছে। ডিফারেন্স কত পেলাম? 209 ডিফারেন্স পেয়েছি, কিন্তু আমাদের ডিফারেন্স হতে হবে কত বলেছে? হতে হবে 224টা। তাহলে কতগুলো কম আছে আমাদের? আমাদের কম আছে 224 বিয়োগ 209, মানে কত হচ্ছে? 15টা কম আছে। এটুকু তো বোঝা গেছে, 15টা আমাদের ডিফারেন্স কম আছে। এই যে ডিফারেন্সটা হবে মাথার সংখ্যা আর পায়ের সংখ্যার ডিফারেন্স কম, এই 15টা কারা? এই 15টা হলো এই যে পশুপালক, যে এই জিনিসটা প্রথমেই খেয়াল করতে বলেছিলাম। 15টা হলো পশুপালকের জন্য ডিফারেন্স হচ্ছে। এবার কতজন পশুপালক থাকলে এই ডিফারেন্সটা হতে পারে? দেখো, একটা মানুষ, পশুপালক মানে সে মানুষ, একটা মানুষের যদি পা ধরি, মানুষ পা কত? মাথা যার একটা, পা কটা? দুটো, মানে একটা মানুষের জন্য ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স মানে এই দুটোর বিয়োগফলও তো সেই একই হচ্ছে, ডিফারেন্স 1 হচ্ছে। একটা মানুষের জন্য 1 ডিফারেন্স হয়। আমাদেরকে আরও কতগুলো ডিফারেন্স লাগবে? 15টা ডিফারেন্স লাগবে। তো 15টা ডিফারেন্স হলে আর 15টা মানুষ থাকবে। 15টা মানুষ থাকলে 15টা আরও এক্সট্রা ডিফারেন্স হয়ে যাবে। হয় কি না দেখে নাও। আগে মাথা কত ছিল? 103, 103-এর সাথে আর 15 জন যোগ দিয়েছে, 15টা পশুপালক যোগ দিয়েছে, তাহলে টোটাল মাথা কত হয়ে গেল? 103 আর 15 118 পেয়ে গেলাম, এতগুলো পশুপালক। আবার যদি মাথা কত ছিল? 312, তার সাথে মাথা কত? 15 জন মানুষের, সরি মাথা তো করলাম প্রথমবার, পা তাহলে কত? 15টা মানুষের 30টা পা হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 342। 342টা টোটাল পা পেলাম আর 118টা টোটাল মাথা পেলাম পশুপালক ধরে। ডিফারেন্স কত হচ্ছে দেখো, বিয়োগ 118 করে দাও। 118 করলে ডিফারেন্স হচ্ছে 4 2 2, 224। সেটাই তো বলেছিল আমাদের, ডিফারেন্স 224। এইখানটা আমরা কিভাবে বের করলাম? আমরা এক্স টেক্স কিচ্ছু ধরিনি। এক্স ধরলে এক্স ধরে অঙ্কটাকে অবশ্যই করা যায়। এর সাথে তখন আমাদের সমীকরণ কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। সমীকরণ কী করতে হবে যদি না বুঝতে পারো, এক্স ধরেও দেখিয়ে দেবো। আমরা একটা মানুষের একটা মাথা হলে দুটো পা হচ্ছে, মানে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 1। তাহলে আমাদের পা আর মাথার ডিফারেন্স আরও কত লাগবে? আরও 15টা লাগবে। তাহলে 15টা মানুষ যোগ করে দেওয়ার তো কিছুই নেই অঙ্কের মধ্যে, সেটাই করা হয়েছে। এবার যদি কেউ এক্স ধরে করতে যাও, এক্স ধরে করতে গেলে এই যে 103 টোটাল মাথা রয়েছে, 103টা মাথা রয়েছে আর পা রয়েছে কত? 312। এটুকু তো পেয়ে গেছি। এর সাথে যদি ধরো এক্সটা মাথা যোগ হয়, এক্স মাথা যোগ হয়, তাহলে পা যোগ হবে কত?
2x, তার ডবল, যতগুলো মাথা তার ডবল পা হবে, তো যোগ 2x, এই কটা পা যোগ হবে। এবার এই যে পায়ের সংখ্যাটা তো বেশি, পায়ের পাটাকে সামনে নিয়ে আসো, তাহলে 312 যোগ 2x মাইনাস, এর থেকে বিয়োগ করছো কোনটা, মাথাটা, কারণ মাথায় বিয়োগফলই তো দেওয়া আছে ওখানে, বিয়োগ 103 প্লাস এক্স সমান সমান কত হবে, সমান সমান হবে 224। আগেরটা সব থেকে বেশি শর্টকাট, আগে যেটা বোঝালাম, এটা এক্স ধরে আবার তুমি করতে পারো চাইলে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার দেখো 312 প্লাস 2x মাইনাস 103 মাইনাস এক্স সমান সমান 224। তাহলে এখানে কি আছে, 312 থেকে 103 বাদ দিয়ে দাও, 103 বাদ দিলে কত হচ্ছে, 103 বাদ দিলে হচ্ছে এখানে 9209, এক্স 2x থেকে এক্স চলে গেলে কত, অনলি এক্স সমান সমান 224। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে, 224 থেকে 209 বিয়োগ হলে 15। এক্স ধরেও তুমি উত্তর আনতে পারছো, কিন্তু এক্স ধরার দরকার নেই, আমি তো রেশিওতে আমি বুঝতে পারছি ডিফারেন্স কত, 1। তাহলে ডিফারেন্স যদি 1 হয়ে থাকে, তাহলে ততজন মানুষ যোগ করে দিলেই তত ডিফারেন্স হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো কি আছে। নেক্সট অঙ্কে বলেছে 90টি প্রশ্ন, কালারটা একটু চেঞ্জ করে নিই, 90টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হয় 5 নম্বর। খুব কমন প্রশ্ন এবং পরীক্ষাতে বারবার এই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে। বলেছে 90টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হয় 5 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় 2 নম্বর। একজন ছাত্র 90টি প্রশ্নের সবগুলো উত্তর করে 387 নম্বর পেয়েছে, সে কতগুলো উত্তর ভুল করেছে? চলো তোমরা ট্রাই করো দেখি, তোমরা ট্রাই করে উত্তর দাও কমেন্টে। চলো এদিকে তাহলে আমরাও যারা করছো না আমারটা দেখতে লাগো, যারা নিজেরা করছো তারা ট্রাই করতে লাগো। কি বলেছে দেখে নাও, কতগুলো ভুল উত্তর করেছে চেয়েছে, তাহলে ভুলটাকেই আমরা ধরে নিই, একটুখানি ধরি। ভুল উত্তর করেছে, ভুল উত্তর করেছে এক্সটা ভুল উত্তর, যেটা অ্যান্সার চেয়েছে সেটাই আমরা সবসময় ধরবো, তাহলে আমাদের অঙ্ক অ্যান্সার বেরোতে সুবিধা হবে, আর কিছুই না। এক্সটা ভুল উত্তর করেছে, তাহলে ঠিক উত্তর কটা করেছে, তাহলে সঠিক কতগুলো করেছে, তাহলে 90টা টোটাল কোশ্চেন, 90টা কোশ্চেনের মধ্যে এক্সটা বাদ দিলেই সেটা হলো সঠিক করেছে। এই পর্যন্ত ক্লিয়ার আমাদের? এইবার আমাদের সমীকরণে ফেলে দাও। সঠিক উত্তরের জন্য কত, 5 নাম্বার দেওয়া হয়, সঠিক কোনটা, 90 মাইনাস এক্সটা সঠিক করেছে, তাহলে সমীকরণে কী পাতাবো, সমীকরণে পাতিয়ে নেব 90 মাইনাস এক্স, এটার জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য কত করে পেয়েছে, 5 করে পেয়েছে। আর ভুল উত্তরটা কি করেছে, ভুল উত্তর হলো এক্সটা করেছে। এবার এক্সটার জন্য কি হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য কি 2 নম্বর করে কাটা হয়, গুণ 2। এবার এই যে মার্কসটা পেয়েছে সঠিক উত্তরের জন্য, তার থেকে যে ভুল উত্তরের জন্য কাটা হবে, এটা তো যোগ হচ্ছে না টোটাল মার্কসের সাথে, এটা তো বিয়োগ হয়ে যাবে। যে মার্কসটা সে পাচ্ছে সঠিক উত্তরের জন্য, তার থেকে তো ভুল উত্তরের মার্কসটা বিয়োগ হবে, সেটাই করা হলো, বিয়োগ করে দেওয়া হলো ভুল উত্তরের জন্য যেটা 2 মার্কস করে। এই যে সমান সমান, এটা কত হবে, এই সমান সমান বলে দিয়েছি 387। এটুকু তো বোঝা গেছে, সবার সমীকরণে আলাদা কিছুই লিখিনি। এবার জাস্ট সমাধান করে দাও। সমাধান করলে কত আছে দেখো, 5 নং 45 450 মাইনাস 5x মাইনাস 2x সমান সমান 387। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে 5x আর 2x করলে কত হচ্ছে, মাইনাস 7x সমান সমান 387 মাইনাস 450। তাহলে 7x সমান সমান কত হচ্ছে, মাইনাস 7x সমান সমান 450 থেকে 387 বাদ দিলে হচ্ছে 3, 8 একের 9 একের 6, 3 আর 1 4 মিলে গেল মাইনাস 63। দুপাশ থেকে মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান সমান 63/7 সমান সমান 7 নং 63। অর্থাৎ ভুল উত্তর কতগুলো দিয়েছে, 9টা প্রশ্নের উত্তর সে ভুল দিয়েছে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই করবে,
আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করার কথা নতুন করে বলতে হবে না, আশা করি সেটা তোমরা জানো, এটা সাবস্ক্রাইব করা উচিত ক্লাসগুলো ভালো লাগলে। চলো টাটা।